রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ার ঘটনাবলীর যৌথ কমান্ড রুম আমেরিকা ও ইসরায়েলে, বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০% ধ্বংস, নিন্দা জানালো হিজবুল্লাহ। বিদ্যুৎ শক্তি বাতিলের কথা বলা সহজ হলেও তা থেকে বের হয়ে আসা ব্যয়বহুল, উপদেষ্টা রিজওয়ানার মন্তব্য। এবং যৌথ বাহিনীর দমন অভিযান চলছে, ছত্তিশগড়ে বিজেপি নেতাকে হত্যা করল মাওবাদী গেরিলারা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর মূল ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী হল আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। চক্রান্তের প্রধান কমান্ড রুম আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলে রয়েছে। এসব ঘটনা নিয়ন্ত্রণের চাবিকাঠি যে তাদের হাতে, সে সম্পর্কে আমাদের কাছে প্রমাণ রয়েছে। এসব প্রমাণ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ ইমাম খোমেনি হোসেইনিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গে দেশের বিভিন্ন স্তরের হাজার হাজার মানুষ সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটেছে তা আমেরিকা ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার ফসল। হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী সরকার এক্ষেত্রে একটি সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং করে যাচ্ছে, সবাই তা দেখছে। কিন্তু নিঃসন্দেহে মূল ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। তিনি সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর সাথে ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার আচরণকে এর অন্যতম প্রমাণ হিসেবে অভিহিত করে বলেন, তারা যদি সিরিয়ার ঘটনার মূল হোতা না হয়ে থাকে, তাহলে অন্যান্য দেশের মতো তারা কেন নীরব থাকল না? কেন তারা শত শত স্থাপনা, বিভিন্ন কেন্দ্রের অবকাঠামো, বিমানবন্দর, গবেষণা কেন্দ্র, বৈজ্ঞানিক প্রশিক্ষণ কেন্দ্র সহ সিরিয়ার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করার মতো অযাচিত হস্তক্ষেপ করল? ঘটনার প্রথম ২-১ দিনেই সিরিয়ার ৭৫টি পয়েন্টে হামলার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে আমেরিকা। প্রতিরোধ ফ্রন্ট সম্পর্কে সর্বোচ্চ নেতা বলেন, প্রতিরোধ ফ্রন্টের বৈশিষ্ট্য হল, যত বেশি ধাক্কা দেবেন তত তারা শক্তিশালী হবে, যত বেশি অপরাধযোগ্য চালাবেন তত বেশি উদ্যমী হবে। আপনি তাদের সাথে যত বেশি লড়াই করবেন তত বেশি তারা বিস্তৃত হবে। আমি আপনাদের বলতে চাই, মহান আল্লাহর ইচ্ছায় প্রতিরোধ ফ্রন্টের পরিধি গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে আগের চেয়ে বেশি আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলবে। পুরো এই অঞ্চলে প্রতিরোধ ফ্রন্ট আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। প্রতিরোধের অর্থ সম্পর্কে যার বিন্দুমাত্র ধারণা নেই, তারা মনে মনে ভাবে, যখন প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে পড়েছে, তখন ইসলামী ইরানও দুর্বল হয়ে পড়বে। আমি আপনাদের দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছায় ইরান অনেক শক্তিশালী এবং সামনের দিকে আরও বেশি শক্তিশালী হবে ইনশাল্লাহ। সিরিয়ার দখলীকৃত এলাকা মুক্ত হবে উদ্যমী সিরিয়ান যুবকদের মাধ্যমে, এটা যে ঘটবে তাতে কোনো সন্দেহ নেই। সিরিয়ায় সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আশাম ক্ষমতা দখল করার পর ইহুদিবাদী ইসরায়েল দেশটির উপর বিনা বাধায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০% ধ্বংস করেছে। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী গতকাল জানিয়েছে, তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনকালে গড়ে ওঠা সিরিয়ার কৌশলগত সামরিক শক্তি ধ্বংস করে ফেলেছে। ইসরায়েল দাবি করছে, তাদের শত্রুদের হাতে যেন এসব অস্ত্র না পড়ে, সেজন্য তারা এই আগ্রাসন চালাচ্ছে। ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৪৮ ঘন্টার আগ্রাসনে বিমান বাহিনী এবং নৌবাহিনী সিরিয়ার কৌশলগত অবস্থানগুলোর ওপর ৩৫০ বার হামলা চালিয়েছে। এতে সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু ফুটেজও প্রকাশ করেছে। গত শনিবার রাত থেকে ইসরায়েল সিরিয়ার ওপর আগ্রাসন শুরু করে এবং তারা প্রথমে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, যাতে তারা একেবারে স্বাধীনভাবে সিরিয়ার ওপর তাদের আগ্রাসন অব্যাহত রাখতে পারে।
ইহুদিবাদীদের যুদ্ধবিমান ও ড্রোন থেকে একের পর এক দামেস্ক, হোমস, তার্তুস, লাতাকিয়া এবং পালমিরা শহরে সিরিয়ার বিমান ঘাঁটি, অস্ত্রগুদাম ও অস্ত্র তৈরির কারখানাগুলোতে হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিমান হামলার ফলে সিরিয়ার দীর্ঘপাল্লার বহু ক্ষেপণাস্ত্র, স্কাড ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার, ট্যাঙ্ক, বিমানের হ্যাঙ্গার এবং আরও অনেক কিছু ধ্বংস হয়েছে। এদিকে সোমবার রাতে ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ সিরিয়ার 15টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। সিরিয়ার উপর ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে তার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, সিরিয়ার সামরিক শক্তি ধ্বংস করার জন্য ইসরায়েলের চলমান এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক ঘটনা। গতকাল এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের অবসান এবং দেশটির জনগণকে রক্ষার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং আরব ও মুসলিম দেশগুলোর দায়িত্ব রয়েছে। হিজবুল্লাহ বলেছে, যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েল লেবাননে নিয়মিতভাবে আগ্রাসন চালাচ্ছে এবং গাজায় বর্বর গণহত্যা অব্যাহত রেখেছে, ঠিক তখন সিরিয়ার ভূমিতে ইহুদিবাদীদের আগ্রাসন চলছে। হিজবুল্লাহ বলেছে, সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি শত্রুদের অপরাধযোগ্য ভাতৃপ্রতিম এই জাতির অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে। সিরিয়ার ভূখণ্ডের উপর আগ্রাসী দখলদারিত্ব, লেবাননের বিরুদ্ধে চলমান ইহুদিবাদী সামরিক আগ্রাসন, প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গাজার উপর আগ্রাসনের সাথে মিলে যায়। এই আন্তঃসম্পর্কিত হুমকিগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলের জনগণকে বিপদের মধ্যে ফেলেছে। এতে তাদের লড়াইয়ের ঐক্য ও এই আগ্রাসনকে মোকাবেলার প্রয়োজনীয়তাকে অপরিহার্য হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তিনি তার সামরিক বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় অস্ত্রমুক্ত এলাকা গঠনের নির্দেশ দিয়েছেন। একই নির্দেশ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষ থেকেও এসেছে বলে তিনি জানান। ইসরায়েল কাটজ গতকাল হাইফা শহরের একটি নৌঘাঁটি পরিদর্শনকালে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যৌথভাবে আমি ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ সিরিয়ায় স্থায়ী উপস্থিতি ছাড়াই অস্ত্র ও সন্ত্রাসী হুমকিমুক্ত একটি প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছি। ইসরায়েল কাটজ আরও বলেন, তাদের বাহিনীর হামলায় সোমবার সিরিয়ার নৌবহর ধ্বংস হয়ে গেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই যুদ্ধবাজ নেতানিয়াহু 1974 সালের চুক্তি বাতিল করে গোলান মালভূমির বাফার জোন দখল করার নির্দেশ দেন। গতকাল ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সেনারা সিরিয়ার ভূখণ্ডে প্রতিষ্ঠিত অসামরিক বাফার জোন এবং সেই সাথে আশপাশের আরও কিছু পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে তিনি দাবি করেন, বাফার জোনের বাইরে ইসরায়েলি সেনারা প্রবেশ করেনি, কিন্তু সিরিয়ার সূত্রগুলো নিশ্চিত করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী রাজধানী দামেস্ক থেকে 20 কিলোমিটার দূরে অবস্থান করছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠেছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। ফিরে আসি বিশ্ব সংবাদে। বিদ্যুৎ খাতে চুক্তি বাতিলের কথা বলাটা সহজ হলেও তা থেকে বের হয়ে আসাটা অনেক ব্যয়বহুল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, চুক্তি বাতিল অতটা সহজ নয়। নাইকো চুক্তি বাতিল করতে আন্তর্জাতিক পর্যায়ে যেতে হয়েছে। তবুও অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জটা নিয়েছে। এখন চুক্তিগুলো পর্যালোচনার মধ্যে আছে। বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি 2050 নিয়ে দ্বিতীয় জ্বালানি সম্মেলনে একথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। আজ বিয়াম মিলনায়তনে 3 দিনের এই সম্মেলনের উদ্বোধন হয়েছে।
সম্মেলনের আয়োজক কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত জোট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বলেন, অনেকের বক্তব্যে আগের সরকারের কিছু চুক্তি বা প্রকল্পের কথা বলা হয়েছে যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল। যেসব প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে সেগুলোর ঋণের বোঝাও টানতে হচ্ছে, বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে। আবার একই সময়ে জ্বালানি রূপান্তরেরও একটা চাপ আছে। যে ধরনের অসম চুক্তি হয়েছে, অস্বাভাবিক খরচ করা হয়েছে, তার দায় বহন করতে হচ্ছে। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার বন্ধের দাবি জানিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানান তারা। সমাবেশে পুলিশের সাবেক কর্মকর্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত উন্মাদ হয়ে গেছে। নানা অপপ্রচার চালিয়ে তারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। প্রতিবাদ সমাবেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক আশরাফুল হুদা বলেন, 1971 সালে সর্বপ্রথম পুলিশ সদস্যরাই প্রতিরোধ গড়ে তুলেছিল। আমরা সেই পুলিশের উত্তরসূরি। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে সাবেক পুলিশ সদস্যরা জীবন দিতেও প্রস্তুত। আশরাফুল হুদা বলেন, অপরাধীকে আশ্রয় দেয়া অপরাধ, এটি ভারত সরকারকে বুঝতে হবে। যৌথ বাহিনীর দমন অভিযানের মধ্যেই ভারতের ছত্তিশগড়ে প্রত্যাঘাত করল মাওবাদী গেরিলা বাহিনী। বিজেপি নেতাকে ঘর থেকে টেনে বার করে ঝুলিয়ে দিল তারা। যাওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের চরদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে ছাড়লেন লিফলেট। মঙ্গলবার গভীর রাতে বস্তার ডিভিশনের বিজাপুর জেলার ঘটনা। জেলা পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে ফরসেগড় থানার অন্তর্গত সুমনপল্লী গ্রামে। নিহত বিজেপি নেতার নাম কুদিয়াম মাড়ো। জনজাতি গোষ্ঠীর ওই নেতা বিজেপির জেলা কৃষক সংগঠনের সহসভাপতি ছিলেন। খুনের পর ছড়ানো লিফলেটে মাওবাদীরা জানিয়েছে, মাড়ো পুলিশের চর ছিলেন, তাই এই শাস্তি। 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে ইসলামী প্রজাতন্ত্র ইরান জোরালোভাবে সহযোগিতা করছে না বলে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ তুলেছে তা দৃঢ়ভাবে নাকচ করেছে তেহরান। ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির অভিযোগকে বিবেকহীন এবং কপট বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। গতকাল E3-র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ইরানের উপর চাপ প্রয়োগের পদক্ষেপ বন্ধ করুন এবং এই সমঝোতা পুনরুজ্জীবনের প্রচেষ্টা চালান। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে লেখা এক চিঠিতে ইরাভানি এই কথা বলেন। এই চিঠি মূলত ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের একটি যৌথ বিবৃতির প্রতিক্রিয়া, যেখানে তারা ইরানকে 2015 সালের পরমাণু চুক্তি এবং নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ইসরায়েলের সম্প্রসারণকামী ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের জন্য মার্কিন সরকারের অপতৎপরতাও বাড়ছে। এ প্রসঙ্গে শুনুন আজকের দৃষ্টিপাতে একটি প্রতিবেদন। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ইহুদিবাদী ইসরায়েলের সম্প্রসারণকামী ষড়যন্ত্রগুলো বাস্তবায়নের জন্য মার্কিন সরকারের অপতৎপরতাও বাড়ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইহুদিবাদী ইসরায়েলি সম্প্রসারণকামী ও দখলদারিত্বের ষড়যন্ত্রগুলোর প্রতি ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মহল ও ঘনিষ্ঠ ব্যক্তিদের সহায়তা ও সমর্থনের বিষয়টি ছিল ট্রাম্পের আসন্ন নতুন প্রশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তাদের ঘোষিত আলোচিত এ ধরনের একটি বিষয় ছিল গোটা পশ্চিম তীরকে ইহুদিবাদী ইসরায়েলের অংশ বলে ঘোষণা দেওয়ার ইসরায়েলি প্রচেষ্টার প্রতি ট্রাম্প সরকারের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি। রিপাবলিকান দলীয় সিনেটর টম কটন পশ্চিম তীর নামের পরিবর্তে সব ধরনের সরকারি তৎপরতা নথিপত্রে এর কথিত প্রাচীন ইহুদি নাম ইহুদা ও সামেরাহ শব্দ ব্যবহারের দাবি তুলেছেন। এর আগে ইহুদিবাদী ইসরায়েলি নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত মাইক হকবি গোটা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার ব্যাপারে নেতানিয়াহুর পরিকল্পনাকে ট্রাম্প সরকার সমর্থন করবে বলে জানিয়েছেন।
ট্রাম্প যখন প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন, শতাব্দীর লেনদেন বা দ্য ডিল অফ দ্য সেঞ্চুরি শীর্ষক পরিকল্পনার অংশ হিসেবে ফিলিস্তিনের পশ্চিম তীরের 30% অঞ্চলকে 1948 সালে দখল করা ইসরায়েলের সঙ্গে যুক্ত করার প্রকল্পটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এখন ট্রাম্পের কোনো উপদেষ্টা এই প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন। আসলে ইসরায়েলি লবি এখন অতীতের চেয়েও ট্রাম্পের সমর্থন ও সহযোগিতা আদায়ের জন্য বেশ তৎপর হয়ে উঠেছে। পশ্চিম তীরের আরও বেশি ফিলিস্তিনি ভূখণ্ড দখল করা এই লবির অন্যতম প্রধান দাবি। অথচ এই অন্যায় আবদার ফিলিস্তিনি জাতি ও তাদের প্রতি সহানুভূতিশীল মহলের কাছে একেবারেই অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। বর্ণবাদী ইসরায়েল সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকারের সর্বাত্মক সহায়তা সমর্থন নিয়ে পশ্চিম তীর ও আল কুদস অঞ্চলে অবৈধ ইহুদি উপশহর গড়ার কাজ নজিরবিহীনভাবে জোরদার করেছে। নেতানিয়াহুর ইসরায়েলি মন্ত্রিসভার উগ্র ডানপন্থী সদস্যরা 2023 সালে পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ করার কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রকাশ্যেই খুব জোরালোভাবে এই ষড়যন্ত্র বাস্তবায়নের দাবি তুলেছে। গাজার যুদ্ধ, ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা বা পরিস্থিতির আলোকে এবং একই সঙ্গে ট্রাম্প আবারও মার্কিন ক্ষমতার অধিকারী হতে চলেছেন বলে এই কুচক্রী মহল এই সময়টাকে ফিলিস্তিনের ওপর ইসরায়েলি দখলদারিত্বের পরিধি বাড়ানোর সুবর্ণ সুযোগ বলে মনে করছে। ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচ এ ব্যাপারে গভীর আশাবাদ ব্যক্ত করে বলেছেন, পশ্চিম তীরের নগর প্রশাসন বাতিল করার খুব বড় সুযোগ এসেছে। গাজাও এই প্রশাসনের আওতাধীন। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে সলা পরামর্শ করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এ ব্যাপারে কার্যকর প্রক্রিয়া সৃষ্টির চেষ্টা তারা করবে। স্মোটরিচ পশ্চিম তীরের 2,70,00,000 বর্গমিটার অঞ্চল দখলের ইসরায়েলি পদক্ষেপের খবর দিয়েছেন। 1993 সালে অস্ত্র চুক্তি হওয়ার পর ফিলিস্তিনি জমি বা ভূখণ্ড গ্রাসের এটাই সবচেয়ে বড় ইসরায়েলি পদক্ষেপ। এদিকে ফিলিস্তিনের সংগ্রামী জনপ্রিয় দল হামাস বলেছে, পশ্চিম তীরের শহর ও গ্রামগুলোতে অবৈধ ইহুদি বসতি স্থাপন ও আগ্রাসনের ইসরায়েলি নীতি অত্যন্ত বিপজ্জনক। ফিলিস্তিনি জনগণ প্রতিরোধের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ডকে কথিত ইসরায়েল তথা 48 সালে দখল করা ফিলিস্তিনের সীমানার বাইরে জবরদখলের পরিধিকে আরও বিস্তারের অপচেষ্টা বানচাল করবে। হামাস বলেছে, পশ্চিম তীর হচ্ছে বিপ্লব ও ক্ষোভের আগ্নেয়গিরি, যতক্ষণ না ইসরায়েলি দখলদারিত্ব গোটা ফিলিস্তিন থেকে নির্মূল হচ্ছে। ফিলিস্তিনিরাই গোটা ফিলিস্তিনের আসল মালিক। একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সিরিয়ার ঘটনাবলীর যৌথ কমান্ড রুম আমেরিকা ও ইসরায়েলে বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। ইসরায়েলি আগ্রাসনে সিরিয়ার সামরিক শক্তির শতকরা 80% ধ্বংস, নিন্দা জানালো হিজবুল্লাহ। বিদ্যুৎ চুক্তি বাতিলের কথা বলা সহজ হলেও তা থেকে বের হয়ে আসা ব্যয়বহুল, উপদেষ্টা রিজওয়ানার মন্তব্য। যৌথ বাহিনীর দমন অভিযান চলছে, ছত্তিশগড়ে বিজেপি নেতাকে হত্যা করল মাওবাদী গেরিলারা। এবারে আরও একটি খবর। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল বাশির। তিনি 2025 সালের 1 মার্চ পর্যন্ত 4 মাস সিরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বাফার জোনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদী ইসরায়েল।